দীর্ঘ সময় হাঁটার পরে একটা গুহার মুখে এসে চন্দ্রাবতী থামে। ওই জলপরি নিশ্চয়ই এই গুহাটার কথাই বলেছিল। তার মানে এই গুহার ভেতরেই ওই বাক্সটা আছে। আর দেরি না করে আমাকে এক্ষুনি গুহার ভেতর ঢুকে পড়তে হবে। যেমন বলা তেমন কাজ। চন্দ্রাবতী আস্তে আস্তে গুহার ভেতর ঢুকে পড়ে, আর ঢুকতেই দেখতে পায় গুহার ভেতরে ছড়িয়ে আছে অসংখ্য সোনা, হীরা, মুক্তাসহ দামি আরো অনেক কিছু। আশপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, অথচ গুহায় এত দামি জিনিস ছড়িয়ে আছে। এখান থেকে অল্প কিছু ধন সম্পত্তি নিয়ে গেলেও আমার সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু না, এটা হয়তো আমার উপরে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে। চন্দ্রাবতী একটা দামি জিনিসেও হাত দেয় না। সে আস্তে আস্তে গুহার আরো গভীরে চলে যায়। কিছু দূর যেতেই সে গুহার ভেতরে একটা জলাশয় দেখতে পায়। একটা হরিণ সেই জলাশয়ের দিকেই জল খেতে যাচ্ছে। এই জলাশয়ের আশেপাশে তো কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না, আর কোনো পায়ের ছাপও দেখতে পাচ্ছি না। তার মানে নিশ্চয়ই এই জলাশয়ের জল বিষাক্ত। তাহলে তো এই জল খাওয়ার সাথে সাথে হরিণটার মৃত্যু হবে। যে করেই হোক ওকে আমার আটকাতে হবে। চন্দ্রাবতী তাড়াতাড়ি ছুটে গিয়ে হরিণটাকে জল খাওয়া থেকে আটকায়। তারপর সেটাকে সাথে করে নিয়ে গুহার আরো গভীরে চলে যায়। হঠাৎ চন্দ্রাবতী দেখতে পায় সামনে একটা কাঠের বাক্স। সে অনেকদিন আগের কথা। তখন এক গ্রামে মালতী নামে এক বৃদ্ধা তার একমাত্র মেয়ে চন্দ্রাবতীকে নিয়ে বাস করত। মা, শুনেছি পাশের গ্রামে মেলা হচ্ছে, আমাকে মেলায় নিয়ে চলো না। কিভাবে নিয়ে যাব বল মা? আমাকে যে মোড়ল সাহেবের বাড়িতে কাজ করতে যেতে হবে। মা, তোমার কাজ করা কি আর কোনোদিন শেষ হবে না? তোমার তো বয়স হয়েছে, এখন তো কাজ করতে কষ্ট হয়। কষ্ট হলেও কাজ তো আর ছেড়ে দিতে পারি না। তাহলে আমাদের কি হবে বুঝতে পারছিস? আয় রোজগারের অভাবে আমাদেরকে না খেয়ে মরতে হবে। বাবা যে কেন আমাদেরকে একা ফেলে চলে গেলেন? বাবা চলে যাওয়ার পর থেকেই আমাদের কষ্ট বেড়ে গেছে। কি আর করবি বল মা, এটাই আমাদের ভাগ্য, এটা আমাদের মেনে নিতে হবে। মা, আমাকেও তোমার সাথে কাজে নিয়ে চলো না। আমিও তোমার সাথে কাজ করব। তোমার কষ্ট তাহলে কিছুটা কম হবে। না রে মা, চন্দ্রাবতী, তুই এখনো অনেক ছোট। আমার সাথে কাজ করে তুই পারবি না। আসি রে মা চন্দ্রাবতী, বাড়িতেই থাকিস, কোথাও যাস না কিন্তু। ঠিক আছে মা, আমি কোথাও যাব না। তুমি সাবধানে কাজ করে ফিরে এসো। গ্রামের মোড়ল সাহেবের বাড়িতে চন্দ্রাবতীর মা মালতী কাজ করে। বাড়িতে ঢুকতেই মালতী দেখতে পায় মোড়ল উঠানে দাঁড়িয়ে আছে। ক্ষমা করবেন মোড়ল সাহেব, আজকে আমার আসতে একটু দেরি হয়ে গেল। মালতী, তোমাকে আর আমার বাড়িতে কাজ করতে আসতে হবে না। এ কি কথা বলছেন মোড়ল সাহেব? আমি কি কোনো ভুল করলাম? আমাকে কেন এমন কাজ থেকে বের করে দিচ্ছেন? তোমার কোনো দোষ নেই মালতী। আসলে তোমার তো বয়স হয়ে গেছে, এখন আর আগের মতো সব কাজ করতে পারো না। তাই ভাবছি তোমাকে বাদ দিয়ে একজন নতুন কাজের লোক রাখবো। কিন্তু মোড়ল সাহেব, আমি তো সব কাজই করি। তাছাড়া ঘরের এসব কাজ করতে আমার কোনো সমস্যা হয় না। সে তুমি যাই বলো না কেন মালতী, তোমাকে আর কাজে রাখতে পারবো না আমি। তুমি এখন আসতে পারো। মোড়লের কথা শুনে মনের দুঃখে মালতী বাড়ি থেকে বের হয়ে যায়।
এদিকে এত তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসতে দেখে চন্দ্রাবতী বেশ অবাক হয়। এ কি মা, তুমি তো এইমাত্র মোড়ল সাহেবের বাড়িতে গেলে, এর ভেতরেই ফিরে এলে যে? সব কিছু ঠিক আছে তো? না রে মা চন্দ্রাবতী, কোনো কিছুই ঠিক নেই। মোড়ল সাহেবের বাড়ির কাজটা আমি হারিয়ে ফেলেছি। উনি বলেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো আর কাজ করতে পারি না। তাই উনি আমাকে বাদ দিয়ে নতুন আরেকজন কাজের লোক রাখবে। মোড়ল সাহেবের বাড়িতে কাজ করে যা 2 পয়সা আয় হতো তা দিয়েই তো সংসার চলতো। কিন্তু এখন আমাদের কি হবে মা? জানি না এখন আমাদের কি হবে। সৃষ্টিকর্তা ভাগ্যে যা লিখেছে তাই হবে হয়তো। এরপর কেটে যায় বেশ কিছুদিন। চন্দ্রাবতীর মা মালতী ভীষণ অসুস্থ হয়ে মৃত্যুশয্যায় চলে যায়। মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে চন্দ্রাবতী বলে, মা, তোমার কিচ্ছু হবে না। তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না। শান্ত হও মা চন্দ্রাবতী, এবারে আমার হাতে আর সময় নেই, আমাকে যেতে হবে। মা, তুমি চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তোমাকে ছেড়ে যে আমি এক মুহূর্তও বাঁচতে পারবো না। আমি তোকে একটা মুকুট দিচ্ছি। এটা ছোটবেলা আমাকে এক সাধু বাবা দিয়েছিল। বনের ভেতরে গিয়ে একটা সোনালি রঙের গোলাপ ফুল দেখতে পাবি। তার পাশে বসে এই মুকুটটা মাথায় দিলেই তুই চাঁদের দেশে চলে যাবি। তোর যা বুদ্ধি, একবার সেখানে যেতে পারলেই তোর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই কথা বলে মালতী চিরতরে চোখ বন্ধ করল। পরবর্তী 2 দিন চন্দ্রাবতী ঘরে বসেই কাঁদতে কাঁদতে কাটিয়ে দিল। তৃতীয় দিন সে মায়ের কথা মতো বনের সেই সোনালি রঙের গোলাপ ফুলের কাছে এসে পৌঁছায়। এই তো সেই গোলাপ গাছ, কি সুন্দর সোনালি রঙের গোলাপ ফুল ফুটে আছে। মা তাহলে এটার কথাই বলেছিল। এবারে মায়ের কথা মতো বাকি কাজটা করে ফেলতে হবে। মায়ের কথা মতো চন্দ্রাবতী গোলাপ গাছের পাশে বসে মাথায় মুকুটটা দেয়, আর সাথে সাথে সে চাঁদের দেশে চলে যায়। চাঁদের দেশে পৌঁছাতেই মায়ের জন্য চন্দ্রাবতীর খুবই দুঃখ হয়। সে একটা জলাশয়ের পাশে বসে কান্না করতে থাকে। ঠিক এই সময় জলাশয় থেকে উঠে আসে এক জলপরী। কে তুমি মেয়ে? তোমাকে দেখে তো এই চাঁদের দেশের বলে মনে হচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? আমি আমি অনেক দূরের এক দেশ থেকে এসেছি। আমার অনেক দুঃখ। আমার মা আমাকে ছেড়ে চিরতরে চলে গেছে। আহারে, তাহলে তো তোমার সত্যিই অনেক দুঃখ। কিন্তু আমাদের এই চাঁদের দেশে তুমি কিভাবে এলে? এখানে তো খুব সহজে কেউ আসতে পারে না। আমার মা মৃত্যুর আগে আমাকে একটা মুকুট দেয়। মা বলে দিয়েছিল এই মুকুটটা মাথায় দিয়ে আমি চাঁদের দেশে যেতে পারবো। আর একবার চাঁদের দেশে যেতে পারলে আমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কিন্তু চন্দ্রাবতী, আমি তো এভাবে তোমাকে সাহায্য করতে পারবো না। তোমাকে নিজের বুদ্ধির পরীক্ষা দিতে হবে। যদি পরীক্ষা দিয়ে আমার মন জয় করতে পারো, তাহলেই আমি তোমাকে সাহায্য করব। বলো জলপরি, কি করতে হবে আমাকে? আমি আমার বুদ্ধির পরীক্ষা দিতে প্রস্তুত আছি। এখান থেকে সোজা পূর্ব দিকে হেঁটে চলে যাও। সেখানে একটা গুহা দেখতে পাবে। ওই গুহার ভেতরে
একটা বাক্স আছে, আর ওই বাক্সে আছে একটা মুক্তার মালা। তুমি যদি অক্ষত অবস্থায় ওই মুক্তার মালাটা আমাকে এনে দিতে পারো, তাহলেই বুঝতে পারবো তোমার বুদ্ধি আছে। আমি রাজি জলপরি। আমি এক্ষুনি তোমার কথা মতো পূর্ব দিকের ওই গুহায় যাব। সাবধান, তুমি ওই গুহায় নানা বিপদে পড়তে পারো। শুধু বুদ্ধি করেই তোমাকে ওই বিপদ থেকে নিজেকে বাঁচাতে হবে। জলপরীর থেকে বিদায় নিয়ে চন্দ্রাবতী পূর্ব দিকে রওনা দেয়। দীর্ঘ সময় হাঁটার পরে একটা গুহার মুখে এসে চন্দ্রাবতী থামে। ওই জলপরি নিশ্চয় এই গুহাটার কথাই বলেছিল। তার মানে এই গুহার ভেতরেই ওই বাক্সটা আছে। আর দেরি না করে আমাকে এক্ষুনি গুহার ভেতর ঢুকে পড়তে হবে। যেমন বলা তেমন কাজ। চন্দ্রাবতী আস্তে আস্তে গুহার ভেতর ঢুকে পড়ে, আর ঢুকতেই দেখতে পায় গুহার ভেতরে ছড়িয়ে আছে অসংখ্য সোনা, হীরা, মুক্তাসহ দামি আরো অনেক কিছু। আশপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, অথচ গুহায় এত দামি জিনিস ছড়িয়ে আছে। এখান থেকে অল্প কিছু ধন সম্পত্তি নিয়ে গেলেও আমার সব দুঃখ দূর হয়ে যাবে। কিন্তু না, এটা হয়তো আমার উপরে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে। চন্দ্রাবতী একটা দামি জিনিসেও হাত দেয় না। সে আস্তে আস্তে গুহার আরো গভীরে চলে যায়। কিছু দূর যেতেই সে গুহার ভেতরে একটা জলাশয় দেখতে পায়। একটা হরিণ সেই জলাশয়ের দিকেই জল খেতে যাচ্ছে। এই জলাশয়ের আশেপাশে তো কোনো পশু পাখি দেখতে পাচ্ছি না, আর কোনো পায়ের ছাপও দেখতে পাচ্ছি না। তার মানে নিশ্চয়ই এই জলাশয়ের জল বিষাক্ত। তাহলে তো এই জল খাওয়ার সাথে সাথে হরিণটার মৃত্যু হবে। যে করেই হোক ওকে আমার আটকাতে হবে। চন্দ্রাবতী তাড়াতাড়ি ছুটে গিয়ে হরিণটাকে জল খাওয়া থেকে আটকায়। তারপর সেটাকে সাথে করে নিয়ে গুহার আরো গভীরে চলে যায়। হঠাৎ চন্দ্রাবতী দেখতে পায় সামনে একটা কাঠের বাক্স। নিশ্চয়ই এই বাক্সের ভেতর ওই জলপরীর বলা মুক্তোর মালাটা আছে। এক্ষুনি আমাকে ওই মুক্তোর মালাটা বাক্স থেকে বের করে আনতে হবে। চন্দ্রাবতী আস্তে আস্তে বাক্সটার দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক সেই সময় দেখতে পায় একটা প্রকাণ্ড বড় সাপ বাক্সটার দিকে এগিয়ে আসছে। সর্বনাশ! এ তো দেখছি প্রকাণ্ড বড় একটা সাপ। এই সাপের মুখ থেকে কিভাবে আমি ওই বাক্সটাকে নেব? একবার যদি সাপ আমাকে দেখে ফেলে তাহলে তো আর রক্ষে নেই। এই বাক্সটা আমার, আমি এটা কাউকে দেব না। কেউ যদি আমার থেকে এটা ছিনিয়ে নিতে আসে তাহলে আমি তাকে শেষ করে ফেলবো। কিন্তু যে করেই হোক আমাকে যে বাক্সটা নিয়ে যেতেই হবে। একটা শর্তে আমি তোমাকে বাক্সটা দিতে পারি। যদি তুমি আমার ক্ষুধা মেটাও তবেই এটা তুমি পাবে। চন্দ্রাবতী কি করবে কিছুই বুঝতে পারে না। হঠাৎ সে দেখতে পায় পাশে একটা বেশ বড় খাঁচা পড়ে আছে। এই দেখে চন্দ্রাবতীর মাথায় দারুণ একটা বুদ্ধি আসে। ঠিক আছে, তোমার ক্ষুধা নিবারণের জন্য এই হরিণটা আমি তোমাকে দেব, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, বলো কি শর্ত? আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। হরিণটাকে তুমি এখন খেতে পারবে না। আমি ওটাকে খাঁচায় আটকে রেখে যাব। আমি চলে গেলে তারপর তুমি ওটাকে খাবে। ঠিক আছে, তাই হবে। তুমি তাহলে হরিণটাকে খাঁচায় রেখে যাও। চন্দ্রাবতী তাড়াতাড়ি হরিণটাকে খাঁচায় রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দেয়। তারপর চাবিটা সাপের হাতে দিয়ে বলে, এই যে তোমার খাঁচার তালার চাবি। আমি চলে গেলে তোমার যখন খুশি তখন হরিণটাকে খেও। এখন আমাকে বাক্সটা দিয়ে দাও।
ঠিক আছে, তুমি এখন এই বাক্স নিয়ে যেতে পারো, আমি তোমাকে আর আটকাবো না। চন্দ্রাবতী খুশি মনে বাক্সটাকে নিয়ে গুহার বাইরে চলে আসে, আর এসেই দেখতে পায় সেখানে জলপরি দাঁড়িয়ে আছে। দেখো জলপরি, আমি তোমার কথা মতো অক্ষত অবস্থায় মুক্তমালার বাক্সটাকে নিয়ে বের হয়ে এসেছি। ধন্য তোমার বুদ্ধি চন্দ্রাবতী। জলপরি, আমাকে এই সাপের হাত থেকে বাঁচাও। আমি ওকে ফাঁকি দিয়ে বের হয়ে এসেছি, নিশ্চয়ই ও আমাকে মারতে এসেছে। আমাকে ভয় পেও না মেয়ে, আমি কোনো সাপ না, আমি চাঁদের বুড়ি। এতক্ষণ আমি নাগরাজের ছদ্মবেশ ধরেছিলাম, তোমার পরীক্ষা নিচ্ছিলাম। প্রথমত, তুমি এত এত দামি জিনিস দেখার পরেও তার একটাও স্পর্শ করনি, এতে তোমার নির্লোভ মানসিকতার প্রকাশ পায়। এরপরে তুমি একটা হরিণকে বিষাক্ত জল খাওয়া থেকে আটকালে, এতে তোমার বনের পশু পাখিদের প্রতি ভালোবাসার প্রকাশ পায়। এরপর তুমি প্রকাণ্ড সাপের সামনে থেকে মুক্তমালার বাক্সটা নিয়ে এলে, এতে বুঝতে পারা যায় তুমি সত্যিই অনেক বুদ্ধিমতী। বলো চন্দ্রাবতী, তুমি আমাদের কাছে কি সাহায্য চাও? তুমি যা চাইবে আমরা তোমাকে তাই দেব। আমার বেশি কিছু চাই না চাঁদের বুড়ি, শুধু দুবেলা দুমুঠো খাবার যেন খেতে পারি, এই ব্যবস্থা করে দিলেই হবে। এই গুহার ভেতরে তুমি যত ধন সম্পত্তি দেখতে পেয়েছো, আজ থেকে সব কিছু তোমার। সেই সাথে এই বাক্স ভর্তি মুক্তমালাও তোমাকে দিয়ে দিলাম। তোমাকে অশেষ ধন্যবাদ জলপরি, তোমার কারণে এবার আমার দুঃখের দিন শেষ হবে। আমি জাদু বিদ্যা দিয়ে একটা পঙ্খিরাজ ঘোড়া নিয়ে আসছি, এটা তোমাকে খুব তাড়াতাড়ি তোমার বাড়িতে পৌঁছে দেবে। বলতে না বলতেই চন্দ্রাবতীর সামনে একটা পঙ্খিরাজ ঘোড়া হাজির হয়। চন্দ্রাবতী সব উপহারের ধন সম্পত্তি নিয়ে ঘোড়ার পিঠে চড়ে বসে। এরপরে বাড়িতে গিয়ে সব ধন সম্পত্তি দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।